suspense. While suspense never sleeps. আজকে মিডনাইট সাসপেন্সে আপনারা শুনবেন সৈয়দ মুস্তফা সিরাজের কর্নেল কাহিনী হং চং লং রহস্য। গল্প পাঠে ও জয়ন্ত চরিত্রে শিবম, কর্নেলের চরিত্রে বনহাম। শুরু হচ্ছে আজকে আমাদের গল্প হং চং লং রহস্য। কর্নেল নীলাদ্রি সরকার ইজি চেয়ারে হেলান দিয়ে একটা ইনল্যান্ড লেটার পড়ছিলেন। জ্বলন্ত চুল থেকে এক টুকরো ছাই সাদা দাড়িতে পড়ল। এটা নতুন কোনো দৃশ্য নয়, কিন্তু উনি বাহাত তুলে এমনভাবে মসৃণটাকে বুলোতে থাকলেন যেন ছাইয়ের টুকরোটা মাথাতেই পড়েছে। হাসি চেপে বললাম, ছাই কিন্তু আপনার দাড়িতে পড়েছে। আমার রসিকতায় কান দিলেন না কর্নেল। চিঠিটা ভাঁজ করে বললেন, হং চং লং। অবাক হয়ে বললাম, কি বললেন? হং চং লং। তার মানে? কর্নেল চিঠিটা আমাকে দিয়ে বললেন, দেখো, মানে উদ্ধার করতে পারো নাকি? খুলে দেখি লেখা আছে, মহাশয়, আপনার কীর্তি সুবিদিত, তাই আপনার শরণাপন্ন হইলাম। আমার প্রাণনাশে চক্রান্ত চলিতেছি। অনুগ্রহপূর্বক শীঘ্র আসিয়া আমার প্রাণ রক্ষা করুন এবং চক্রান্তকারীদের যথোচিত শাস্তি দিন। হং চং লং। ইতি শ্রীকৃষ্ণপ্রসাদ সিংহ রায়, শান্তিকুটির, বাবুগঞ্জ, নিমতিতার সন্নিকটে, জেলা মুর্শিদাবাদ। খুঁটিয়ে পড়ার পর বললাম, হাতের লেখা দেখে মনে হচ্ছে বয়স্ক মানুষ, মাথায় গন্ডগোল আছে। কিসে বুঝলে বলো তো? হঠাৎ হংচং লং কেন? সবই তো খোলাখুলি লিখেছেন। কর্নেল চুরুটটা অ্যাস্ট্রেতে গুজে বললেন, এমনও তো হতে পারে আমি পৌঁছানোর আগে যদি সত্যি ওর বাড়াতে কিছু ঘটে যায়, হং চং লং থেকে আমি কোনো সূত্র পেয়ে যাব। এই ভেবে আমি ওর কথার ওপর বললাম, সূত্র আগাম জানিয়ে দেওয়ার ইচ্ছে থাকলে তাও খোলাখুলি লিখতে পারতেন। হিংটিং ছট কেন? আহা, হিংটিং ছট নয়, কথাটা হচ্ছে হং চং লং। একই কথা, তবে আমার মনে হচ্ছে শান্তিকুটির আসলে একটা উন্মাদ আশ্রম। কর্নেল আমার কথাটা গ্রাহ্য করলেন না, বললেন, জয়ন্ত, তোমার দৈনিক সত্যসেবক পত্রিকার জন্য বাবুগঞ্জে একটা চমকপ্রদ স্টোরি অপেক্ষা করছে কিন্তু। আপনি সত্যিই কি চিঠিটাকে গুরুত্ব দিচ্ছেন? দিচ্ছি। তার কারণ ওই হংচং লং। আশ্চর্য, জেনে শুনেও আপনি এক পাগলের পাল্লায় পড়তে যাচ্ছেন। কর্নেল মিটিমিটি হেসে বললেন, তুমিও কিন্তু খালি হাতে ফিরবে না জয়ন্ত, এই আশ্বাস আমি দিতে পারি। বাবুগঞ্জে আমি একবার গেছিলাম, সীমান্ত এলাকা তো, অন্তত স্মাগলিং নিয়ে একটা রোমাঞ্চকর স্টোরি দাঁড় করাতে পারবে। আমি অবশ্য খালি হাতে ফিরবো না। এই শীতের মরশুমে পদ্মায় অসংখ্য বিদেশি জলচর পাখি আসে। চেহারাব জয়ন্ত, হং চং লং। বুঝলাম হংচংলংয়ের হাত থেকে আমারও নিষ্কৃতি নেই। বাবুগঞ্জ পদ্মা তীরে একটা পুরনো বাণিজ্য কেন্দ্র। রেল স্টেশন থেকে কবছর আগেও দূরত্ব ছিল প্রায় 6 কিলোমিটার। পদ্মার ভাঙনে ক্রমশ সরে এসেছে। উত্তর দিকটায় মাটি কিছুটা উঁচু, তাই সেখানে সাবেকগঞ্জের কয়েকটা বাড়ি এখনও টিকে আছে, কিন্তু বাড়িগুলোর চেহারা জরাজীর্ণ। দেখে মনে হয় না ওসব বাড়িতে মানুষ বসবাস করে। আমরা উঠেছিলাম নতুন বস্তি এলাকায় সরকারি ডাকবাংলোয়। চৌকিদার বনবিহারী কর্নেলের চেনা লোক। কৃষ্ণপ্রসাদ সিংহ রায়ের কথা জিজ্ঞাসা করলে সে বলল, একসময় খুব দাপট ছিল এলাকায়, এখন বয়স হয়েছে, বাড়ি থেকে আর বেরোতে দেখি না। কর্নেল বললেন, কিসের দাপট ছিল? বনবিহারী চাপা গলায় বলল, বর্ডার এরিয়া স্যার, বুঝতেই পারছেন, যত স্মাগলার, খুনি আর ডাকাত ছিল সব কেষ্টবাবুর চেলা। এখন চেলারা অন্য গুরু ধরছে। কর্নেল হাসলেন। তা অন্য গুরুর নামটা কি?
আগে সে কেষ্টবাবুর খুড়তুতো ভাই। আসল নাম জানি না, সবাই ডাকে গঞ্জু বাবু বলে। তা গঞ্জুবাবু থাকে কোথায়? তার থাকার কোনো ঠিক ঠিকানা নেই স্যার, আগে থাকতো কেষ্টবাবুর কাছে। বাংলো থেকে বেরিয়ে কর্নেল একটা সাইকেল রিক্সা ভাড়া করলেন। রিক্সাওয়ালাকে বললেন, কেষ্টবাবুর বাড়ি চেনো? কেষ্টবাবুর বাড়ি অব্দি রিক্সা যাবে না স্যার, আপনাদের খানিকটা পায়ে হাইটে যাইতে হইবে। ঠিক আছে, তুমি বাড়িটা দেখিয়ে দিয়ে চলে আসবে, বকশিস পাবে। নতুন বসতি এলাকা ছাড়িয়ে গিয়ে জঙ্গল এবং ঢালু জমি। রাস্তাটা হঠাৎ সেখানে শেষ হয়ে গেছে। জঙ্গল এবং ঢালু জমিটা পেরিয়ে উঁচু মাটির ওপর সাবেকগঞ্জে সেই পুরনো বাড়িগুলো দেখা গেল। রিক্সাওয়ালা বলল, আমি আর যাব না স্যার, রিক্সা চুরি যাবে যে। ওই যে গেটটা দেখছেন, ওটা কেষ্টবাবুর বাড়ি। তবে একটা কথা বলি স্যার, সন্ধ্যার আগে কিন্তু ফিরে আসবেন। জায়গাটা কিন্তু ভালো না, প্রায় চিন্তায় টিন্তায় হয়। সে কথাগুলো বলেই গুলতির বেগে উধাও হয়ে গেল। আমার অস্বস্তি হচ্ছিল। কর্নেল উঁচু জায়গায় উঠেই বাইনোকুলারে চোখ রেখে বললেন, অপূর্ব। কেষ্টবাবু আমাদের কৃষ্ণপ্রসাদ সিংহের অনুমতি দিলে ওর বাড়িতে কয়েকটা দিন কাটিয়ে যাব। পদ্মার সৌন্দর্যে কোনো তুলনা হয় না, কি বলো জয়ন্ত? ওর খুড়তুতো ভাই গঞ্জুবাবু আপনাকে থাকতে দেবে বলে মনে হয় না। কর্নেল হাঁটতে হাঁটতে বললেন, কেন বলো তো? এখন মনে হচ্ছে কেষ্টবাবু গঞ্জুবাবুর ভয়েই আপনাকে চিঠিটা লিখেছিল। অং চং লং। বিরক্ত হয়ে আর কোনো কথা বললাম না। দোতলা বাড়িটার চারিদিকে টুটাফাটা পাঁচিল। গেটে একটা ফলকে লেখা আছে শান্তি কুটির। গেটটার অবস্থাও শোচনীয়। আমরা গেটের সামনে যেতেই একজন মধ্যবয়সী লোক ও প্রাঙ্গণ থেকে এগিয়ে এলো। মাথার চুল সাদা, কিন্তু বেশ শক্ত সমর্থ গড়ন। পরনে খাটো ধুতি, গায়ে একটা কম্বল জড়ানো। সে সন্নিগ্ধ দৃষ্টে তাকিয়ে রুক্ষ স্বরে বলল, কাকে চাই? কর্নেল পকেট থেকে তার নেম কার্ড বের করে লোকটাকে দিলেন। বললেন, সিংহরায় মশাইয়ের সঙ্গে দেখা করব। সে কার্ডটা নিয়ে চলে গেল। এতক্ষণে লক্ষ্য করলাম গেটে ভেতর থেকে তালা আটকানো আছে। একটু পরে সে ফিরে এসে তালা খুলে বলল, আসুন আসুন, ভিতরে আসুন। তারপর আমরা ভেতরে ঢুকলে ফের তালা আটকে দিল। বসার ঘরটা দেখে মনে হলো একসময় অবস্থা ভালোই ছিল। লোকটা আমাদের সোজা দোতলায় নিয়ে গেল। বাড়িতে অস্বাভাবিক স্তব্ধতা, কেন যেন গা ছমছম করছিল। একটা ঘরের ভেতর থেকে গম্ভীর গলায় কেউ বলে উঠল, আসুন। সেই ঘরে ঢুকে দেখি খাটে একজন প্রৌঢ় ভদ্রলোক আলোয়ান মুড়ি দিয়ে বসে আছেন। আমরা বসলে তিনি কর্নেলের কার্ডটা দেখতে দেখতে বললেন, কর্নেল নীলাদ্রি সরকার, আপনি মিলিটারির লোক? কর্নেল নির্বিকার মুখে বললেন, আপনি কৃষ্ণপ্রসাদ সিংহরায়? ও, তা আপনাদের আসার উদ্দেশ্য? আপনি আমাকে আসতে লিখেছিলেন। আমি আমি কসমিন কালো আপনাকে চিনি না। সে কি, আপনি আমাকে কোনো চিঠি লেখেননি? কখনো না, আপনাকে কেন চিঠি লিখতে যাব? কেষ্টবাবু হঠাৎ খাপ্পা হয়ে গেলেন। কি বলছেন মশাই? হং চং লং মানে? মানেটা তো আপনারই জানার কথা। কেষ্টবাবু হুঙ্কার ছাড়লেন, এই ভাটু, এদের গেট পার করে দিয়ে আই। তোকে পই পই করে বলেছি যাকে তাকে হুট করে বাড়ি ঢোকাবি না। কর্নেল গম্ভীর মুখে উঠে দাঁড়ালেন। আমিও কেটে পড়ার তালে ছিলাম। দুজনে নিচে নেমে আসার পর ভাটু তুম্ব মুখে আমাদের অনুসরণ করল। গেটের কাছে পৌঁছে সে কাচুমাচু মুখে বলল, কিছু মনে করবেন না স্যার, বাবুর মেজাজ আজকাল কেমন যেন হয়ে গেছে। বাংলায় ফিরে কর্নেল মুখ খুললেন। কি বুঝলে বলো তো জয়ন্ত? হাসতে হাসতে বললাম, আপনাকে বলেছিলাম ভদ্রলোকের মাথায় গন্ডগোল আছে। কোনো অদ্ভুত ব্যাপার তুমি লক্ষ্য করনি? না তো। অবশ্য অদ্ভুত ব্যাপার বলতে হংচং লং শুনে উনি হঠাৎ কেন যেন খাপ্পা হয়ে উঠলেন। আর কিছু?
বড্ড চেঁচামেচি করে কথা বলছিলেন। কর্নেল সায় দিলেন। ঠিক ধরেছ, ওর কণ্ঠস্বর বড্ড বেশি চওড়া। আচ্ছা কর্নেল, এমন তো হতে পারে পাশের ঘরে বা আশেপাশে কোথাও ওর সন্দেহভাজন চক্রান্তকারীরা ছিল, তাই তাদের শুনিয়ে ওভাবে কথা বলছিলেন। তোমার কথায় যুক্তি আছে। কর্নেল একটু চুপ করে থাকার পর ফের বললেন, তবে চিঠিটা ওর দেখতে যাওয়া উচিত ছিল। তোমার যুক্তি অনুসারেই বলছি, চক্রান্তকারীদের শুনিয়ে চিঠি দাবি করতে পারতেন, কিন্তু করলেন না। বনবিহারী কফি আনলো। কর্নেল চুপচাপ কফি খেলেন। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, শোনো জয়ন্ত, তুমি একটু বিশ্রাম করো, আমি একটু ঘুরে আসি। কিছু জিজ্ঞেস করার সময়ও পেলাম। কর্নেল এমন হন্তদন্ত বেরিয়ে গেল। বারান্দায় ঠান্ডাটা ক্রমশ বেড়ে যাচ্ছে। পর্দার দিক থেকে হিম হাওয়া এসে ঝাঁপিয়ে পড়ছে। ঘরে ঢুকে সতর্কতার দরুন দরজায় এটে কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়ল। তখনও ট্রেন জার্নির ধকল সামলাতে পারিনি। কিছুক্ষণ পরে দরজায় কেউ নক করল। কর্নেল ফিরলেন ভেবে উঠে গিয়ে দরজা খুলে দিলাম। তারপর হকচকিয়ে গেলাম। কর্নেল নন, শান্তিকুটিরে সেই কৃষ্ণপ্রসাদ সিংহ রায় ওরফে কেষ্টবাবু। পরনে গলাবন্ধ কোট, মাথায় হনুমান টুপি। তা সত্ত্বেও চিনতে ভুল হলো না। ঘরে ঢুকেই চাপা স্বরে বললেন, কর্নেল সাহেব কোথায়? ব্যস্তভাবে বললাম, আপনি একটু বসুন, কর্নেল এসে পড়বেন। বসার সময় নেই, ওকে বলবেন শীঘ্রই যেন আমার সাথে দেখা করেন আজ রাত্রেই। কথাটা বলেই কেষ্টবাবু বেরিয়ে গেলেন। বারান্দায় গিয়ে দেখলাম ভদ্রলোক লনের পাশে ঝোপঝাড়ের আড়াল দিয়ে কুড়ি মেরে এগিয়ে যাচ্ছেন। বনবিহারী কিচেনে কয়লার উনুনের সামনে দাঁড়িয়ে খুন্তি নাড়ছে। তাহলে যা ভেবেছিলাম তাই ঠিক। আমরা এমন সময় দেখা করতে গিয়েছিলাম যখন চক্রান্তকারীরা ওর বাড়িতে ছিল। কিন্তু তারা কারা? ওর আত্মীয় স্বজন কেউ? বাড়ির ভিতরে তো আর কারো সারা শব্দ পাইনি। কর্নেল ফিরলেন প্রায় ঘন্টা 2 পরে। আমি ব্যস্তভাবে বললাম, কেষ্টবাবু এসেছিলেন? জানি। ওর বাড়ির কাছে আমার দেখা হয়েছে। বললেন আমার খোঁজেই নাকি বাংলোয় গিয়েছিলেন। ব্যাপারটা তাহলে সত্যি? ব্যাপারটা একেবারে হং চং লং। বিরক্ত হয়ে বললাম, আবার সেই হংচংলাম? একটু খুলে বলবেন তো? কর্নেল ইজি চেয়ারে বসে টুপি খুললেন। তারপর চুরুট ধরিয়ে তাকে হাত বুলিয়ে বললেন, বছর 3 আগে এখানে এসেছিলাম। কলকাতার জাদুঘর থেকে চুরি যাওয়া একটা প্রাচীন বুদ্ধ মূর্তি এখান থেকে পাচার হওয়ার মুখেই উদ্ধার করতে পেরেছিলাম আমি। তবে তার জন্য কোনো কৃতিত্ব দাবি করছি না আমি, কারণ স্বয়ং পদ্মাই আমাকে একটা বড় পুরস্কার দিয়েছিলেন। এক ঝাঁক দুর্লভ প্রজাতি সাইবেরিয়ান হাঁস। চিন্তা করো জয়ন্ত, জলে সাইবেরিয়ান হাঁস। আরে কেষ্টবাবুর সঙ্গে কি কথা হলো সেটা বলুন। ওই সাইবেরিয়ান হাঁস নিয়েই, কারণ সেবারে এই হাঁসের খবর কেষ্টবাবুই দিয়েছিলেন। তবে পদ্মার ধারে হঠাৎ দেখা এবং 2-4টে কথা বলার ফাঁকেও মনে রাখার পক্ষে যথেষ্ট নয়। কিন্তু ওই হংচংলং, আজ বিকেলে শান্তিকুটি যাওয়ার সময় বাইনোকুলারে পদ্মা দেখা মাত্রই মনে পড়ে গেছিল। আরে তাই তো, হাঁসের খবর দিয়ে এক ভদ্রলোক বলেছিলেন, কি হাঁস তা জানি না মশাই, খালি হংচং লং আর হংচং। হাঁসের এমন ভিতরে হাঁক ডাক জীবনে কখনো শোনেনি। ভদ্রলোককে আমার নেম কার্ডটা দিয়েছিলাম। ধুস, হংচংলং তাহলে কেষ্টবাবুর ভাষায় হাঁসের ডাক? কর্নেল চুরুটের ধোয়া ছেড়ে বললেন, চিঠিতে হংচংলং লেখার কারণ আশা করি এবার বুঝতে পেরেছি। পূর্ব পরিচয় মনে পড়িয়ে দেওয়া এবং সেই সঙ্গে সাইবেরিয়ান হাঁসের লোভ দেখানো, যাতে আমি চিঠিটা পেয়েই ছুটে আসি। বুঝলাম, কিন্তু ওর প্রাণনাশের চক্রান্ত কারা করছে? কি আশ্চর্য! আশ্চর্যের কি আছে? সন্ধ্যাবেলায় আমার নিরিবিলি জায়গায় ওসব কথা বলার রিস্ক ছিল। ওর শত্রুপক্ষ ওত পেতে বেড়াচ্ছে, কাজেই হাঁস নিয়ে কথা বলা হলো। তেমনই চড়া গলায় আলোচনা। শেষে বললেন রাত 10টা নাগাদ আমি যেন ওনার সঙ্গে দেখা করে আসি, হাঁসের খবর দেবেন।
বাংলো থেকে যখন দুজনে বেরোলাম তখন গঞ্জের রাস্তাঘাট একেবারে খা খা নিঝুম। কোথাও গাঢ় কুয়াশার মধ্যে ভুতুড়ে আলো। আমার গা ছমছম করছিল। কর্নেল খুদে টর্চের আলো পায়ের কাছে ফেলে হন্তদন্ত হাঁটছিলেন। নতুন বসতি এলাকার পর সেই জঙ্গল আর ঢালু জমির কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পদ্মার দিক থেকে কনকনে ঠান্ডা হাওয়া এসে ঝাঁপিয়ে পড়ল। উঁচু জমির ঢাল বেয়ে ওঠার পর শান্তিকুটিরের গেট দেখা গেল। দোতলার একটা ঘরে আলো জ্বলছে। সেই আলোর ছটা প্রাঙ্গণ পেরিয়ে আস্তে আস্তে অন্ধকারের পায়ের তলায় নেতিয়ে পড়েছে। হঠাৎ এক ঝলক আলো এসে পড়ল আমাদের ওপর। কর্নেল বললেন, কে, বাটু নাকি? হ্যাঁ স্যার, আসুন, গেট খোলা আছে। আমরা ভেতরে ঢুকলে সে টর্চের আলো ফেলতে ফেলতে গেটের কাছে এলো এবং গেটে তালা আটকে দিল। কি জানে কেন আমার বুকটা ধড়াস করে উঠল। ভাটু পেছন থেকে বলল, আপনারা উপরে চলে যান, বাবু আপনাদের জন্য অপেক্ষা করছে। দোতলা সেই ঘরে কেষ্টবাবু খাটের ওপর তেমনই আলোয়ান মুড়ি দিয়ে এবং তাকিয়ে ঠেস দিয়ে গম্ভীর মুখে বসেছিলেন। মাথায় হনুমান টুপি। এবার আর চড়া গলায় নয়, আস্তে বললেন, বসুন। আমরা বসলাম। তারপর কর্নেল বললেন, কই হাঁসের খবরটা বলুন এবার। বলছি, আগে সেই চিঠিটা দেখি। চিঠিটা তো বাংলোয় রেখে এসেছি মশাই। এই ভদ্রলোককে পাঠিয়ে দিন, চিঠিটা নিয়ে আসবেন। চিঠিটা নিয়ে কি করবেন? ওটা পুড়িয়ে ফেলা দরকার। আপনি তো খুব সাবধানী লোক গঞ্জুবাবু। কি বললেন? কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, গঞ্জুবাবু, একটু নড়বেন না, পুলিশ বাড়ি ঘিরে রেখেছে। আর আপনার ছেলেরা পেছনের দরজা দিয়ে ঢোকার সময় এতক্ষণে হয়তো ফাঁদে পড়ে গেছে। ওই যে শুনুন, সিঁড়িতে পুলিশের জুতোর শব্দ। আমি হকচকিয়ে গিয়েছিলাম। সদল বলে একজন পুলিশ অফিসার ঘরে ঢুকে থমকে দাঁড়ালেন। মুচকি হেসে বললেন, বাবা বাবা বা, একেবারে কেষ্টবাবু দেখছি হে। কেষ্টবাবুর মতোই আলোয়ান আর মাংকি ক্যাপ, একই ছাটের গোপ, একই ভঙ্গিতে বসে আছে বেটা ছেলে। দুজন কনস্টেবল গিয়ে গঞ্জবাবুকে খাট থেকে চ্যাংদোলা করে নামালো এবং হাত কড়া পরিয়ে টানতে টানতে নিয়ে গেল। কর্নেল বললেন, বাটু কেটে পড়েনি তো কল্যাণবাবু? পুলিশ অফিসার বললেন, পালিয়ে যাবে মানে? পাঁচিল থেকে ঠ্যাং ধরে নামানো হয়েছে বেটাকে। বাড়িটা সার্চ করে ফেলুন, কেষ্টবাবুর বডিটা খুঁজে বের করা দরকার করি। আমার ধারণা ডেড বডি এখনো পদ্মায় ফেলার হয়তো সুযোগ পায়নি ওরা, কারণ বিকেলে বায়নোকুলার দিয়ে দেখেছিলাম পদ্মায় বিএসএফ এর খুব আনাগোনা চলছিল। আপনিও বলেছিলেন একটা চর নিয়ে কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে ঝামেলা চলছে, রোজ ফ্ল্যাগ মিটিং হচ্ছে। কাজেই ডেড বডি বাড়ির ভেতরেই কোথাও পোতা আছে। কথাগুলো বলে কর্নেল আমার কাঁধে হাত রাখলেন। চলো জয়ন্ত, বাংলায় ফেরা যাক। এখানে শীতটা বড্ড বেশি হংচং লং করছে। মিডনাইট সাসপেন্সে শুনছিলেন কর্নেলের হং চং লং রহস্য। গল্পে গঞ্জুবাবু ও কেষ্টবাবুর ভূমিকায় সত্যজিৎ, বনবিহারী ভূমিকায় শুভদীপ, ভাটুর ভূমিকায় সুশোভন, কল্যাণবাবু ও রিক্সাওয়ালা ভূমিকায় বিজয়। আজকের মতো এখানেই সমাপ্ত। আমাদের পরবর্তী গল্প শীঘ্রই আসতে চলেছে।